তিনি চণ্ডীপাঠ না করলে হয়তো দেবী দুর্গার আরাধনা অসম্পূর্ণ থেকে যেত। তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তবে বাচিক শিল্পী হিসাবেই শুধু নয়, একাধারে বেতার সম্প্রচারক, গায়ক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালকও ছিলেন তিনি। তবে মহিষাসুরমর্দিনীর বেতার রূপে চণ্ডীপাঠে তিনি অমরত্ব লাভ করেছেন, কারণ না এই অনুষ্ঠান কোনোদিন পুরনো হবে, না তার আকর্ষণে কোনোদিন ভাঁটা পড়বে। তাকে ছাড়া মহালয়ার ভোর কল্পনা করা কোনো বাঙালির পক্ষে সম্ভব নয়। 1905 সালে উত্তর কলকাতার আহেরিটোলাতে তার জন্ম হয়। তার বাবা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র, যিনি পেশায় ছিলেন একজন ভাষাতত্ত্ববিদ। 14টি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন তিনি। নিম্ন আদালতে দোভাষী হিসাবে কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে তৎকালীন বাঙালি সাহিত্য মহলে পরিচিতি লাভ করেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মা ছিলেন সরলা দেবী। ঠাকুরমা যোগমায়া দেবীর কাছে তিনি ছোটবেলাতেই সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন। তার স্মৃতি এতই প্রখর ছিল যে মাত্র 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। ঠাকুরমাই শেক্সপিয়ার আর গিরিশচন্দ্রের নাটক পড়ে পড়ে শোনাতেন ছোট্ট বীরেন্দ্রকৃষ্ণকে। অঙ্কে মন ছিল না বীরেন্দ্রর। ম্যাট্রিক পাশ করে জ্যামিতি, বীজগণিত, পাটিগণিতের যত বই ছিল সব গঙ্গায় জলাঞ্জলি দিয়েছিলেন। এতদিনের বোঝা লঘু করতে পেরে সে কি আনন্দ! তবে ছোটবেলা থেকেই স্মৃতিশক্তি প্রখর তার। ভালো আবৃত্তি করতে পারতেন। একবার তার প্রাথমিকের শিক্ষক রাজেন্দ্রনাথ দে এক আবৃত্তি প্রতিযোগিতায় বীরেনের নাম লিখিয়ে দেন। বীরাঙ্গনা কাব্য ছিল আবৃত্তির বিষয়। মাঝে মাঝে তাগাদা দিতেন মুখস্থ কতদূর হয়েছে তা জানার জন্য। তবে আজ করছি কাল করছি বলে বীরেন কাটিয়ে দিতেন। প্রতিযোগিতার 3-4 দিন আগে হুঁশ হলো ছেলের। 40 পাতার কবিতা মুখস্থ করতে হবে। আত্মবিশ্বাস ছিল একটু বেশি। শিখাও ফেললেন নির্দিষ্ট দিনের আগেই। প্রতিযোগিতায় 2-4 পৃষ্ঠা বলার পরেই থামতে বলা হয় বীরেনকে। তবে তার উচ্চারণ শুনেই হোক বা মুখস্থ শক্তির পারদর্শিতা দেখে এক বিচারক আরও কিছুটা অংশ শোনাতে বলেন তাকে। সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন বীরেন। 1926 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করেন তিনি। 1928 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি কম্বুলিয়াটোলায় চিত্র সংসদ ও সাহিত্য সাধক নলিনীরঞ্জন পণ্ডিত প্রতিষ্ঠিত অর্ধেন্দু নাট্য পাঠাগারে গান বাজনা ও অভিনয় চর্চাও করতেন সমানভাবে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কর্মজীবন শুরু হয় 1928-এ ইস্ট ইন্ডিয়া রেলওয়ে সদর দপ্তরে যোগদানের মধ্য দিয়ে। চাকরি করলেও তার মন পড়ে থাকত 1 নম্বর গাস্টিন প্লেসের বেতার কেন্দ্রে। তাই টিফিনের সময় কিংবা বিকেলে ছুটির পরে তিনি পৌঁছে যেতেন রেডিওর বন্ধুদের আড্ডায়। এই আসর থেকে ধীরে ধীরে বেতার নাটকে সুযোগ পেয়ে গেলেন তিনি। প্রথমবারই তার পরিচালিত নাটকে অভিনয় করলেন বাণীকুমার ভট্টাচার্য, পঙ্কজ মল্লিক, পশুপতি চট্টোপাধ্যায়। 1928 সালের 26শে আগস্ট বেতারে সম্প্রচারিত হল চিকিৎসা সংকট। রচনা ছিল পরশুরামের। সে সময় স্টেশন ডিরেক্টর ছিলেন নৃপেন মজুমদার। তার অনুরোধেই 1928 সালে বীরেন্দ্রকৃষ্ণ রেডিওতে সহকারী পরিচালক হিসাবে যোগ দেন। অল ইন্ডিয়া রেডিওতে তিনি যোগ দেওয়ার পর থেকেই দুর্গাপূজা উপলক্ষে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে 2 ঘণ্টার সঙ্গীতালেখ্য মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। এই অনুষ্ঠানটির ভাষ্য লিখেছিলেন বাণীকুমার ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা করেছিলেন রায়চাঁদ বড়াল এবং পঙ্কজ কুমার মল্লিক। পরবর্তীতে পঙ্কজ মল্লিক সঙ্গীত পরিচালনার ভার একাই সামলাতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভাষ্য ও শ্লোকপাঠ করেন। এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পর প্রথম দিকে বেশ কয়েক বছর ষষ্ঠীর দিন ভোরে অনুষ্ঠিত হতো। পরে তা মহালয়ার দিন ভোরে শোনানো শুরু হয়। প্রথম দিকে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের চল ছিল না। আকাশবাণীতে সব অনুষ্ঠানই হতো সরাসরি সম্প্রচারিত। মহিষাসুরমর্দিনীতে যারা অংশ নিতেন তারা অনেকেই আগে মহড়ার জন্য চলে আসতেন বেতারে। তবে বীরেন্দ্রকৃষ্ণ আগের দিন রাতে রেডিও স্টেশনে থেকে যেতেন। বাকি শিল্পীরা রাত 2টোর পর একে একে আসতেন। ভোরে অনুষ্ঠান শুরুর আগে স্নান করে গরদের ধুতি এবং পাঞ্জাবি পরে চণ্ডীপাঠে বসতেন তিনি। সে সময় চণ্ডীপাঠের অংশটি সুর ছাড়াই স্বাভাবিক কথ্যভঙ্গিতে বলতেন বীরেন্দ্র। একদিন স্টুডিওতে বীরেন্দ্রকৃষ্ণ তার নিজস্ব ধারায় সুরেলা কণ্ঠে চণ্ডীপাঠ করছিলেন। হঠাৎই অলস রসিকতার ছলে বাংলা ভাষ্যটিও স্রোতের সুরের অনুকরণে বলা শুরু করলেন তিনি। তাতে চারদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগলেও বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন? ব্যস্ত হচ্ছিল, হোক 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 না এভাবেই। বীরেন্দ্রকৃষ্ণ হেসে বললেন, আরে না না, একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল, ওইভাবেই আবার করো তো। বীরেন্দ্রকৃষ্ণ আবার শুরু করলেন। দেবী প্রসন্ন হলেন। সেদিন থেকেই আকাশবাণীতে শুরু হলো নতুনভাবে মহিষাসুরমর্দিনী পাঠ।
রেডিওর জন্য তিনি নিবেদিত ছিলেন। আরও একটা ঘটনার উদাহরণ দেওয়া যাক। এক বর্ষাকালের ঘটনা। প্রবল বৃষ্টিতে কেউই বেতারে আসতে পারেননি। তিনি বেতারে ঘোষণা করলেন, এবার একটু পিয়ানো শুনুন। প্রথম আর্টিস্ট আসেননি, তাই পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন্দ্র ভদ্র নিজেই। দ্বিতীয় আর্টিস্টও অনুপস্থিত। বীরেন্দ্র ভদ্র গেয়ে শোনালেন রবীন্দ্রসঙ্গীত। শোনা যায় মাত্র একদিনে একটি নাটক লিখে ফেলেছিলেন তিনি। যেদিন সন্ধ্যায় নাটকটি অভিনীত হবে সেদিন 4-5টি গান লিখে নিজে সুর দিয়ে কুশীলবদের শিখিয়েও দিয়েছিলেন। নাটকটির নাম ছিল প্রহারেণ ধনঞ্জয়। নাটকটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। 1929 সালে মেঘদূত ছদ্মনামে মহিলাদের জন্য মহিলা মজলিস আরম্ভ করেছিলেন তিনি। পরে যদিও তিনি শ্রী বিষ্ণু শর্মা ছদ্মনামে অনুষ্ঠান সম্প্রচার করতেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতেন তিনি। শ্রোতাদের চিঠিপত্র পড়ে শোনাতেন। সেই সময়ে রেডিও ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। বীরেন্দ্রকৃষ্ণ কাজ করতে করতে খুঁজে বার করেছিলেন রেডিও নাটকের নিজস্ব ভাষা। কেমন করে পাতা উল্টালে পাতা উল্টানোর আওয়াজ শোনা যাবে না, সংলাপ বলার সময় কেমন করে চোরা দম নিতে হয়, কেবল কণ্ঠস্বর দিয়ে রাগ দুঃখ ভালোবাসা সমস্তই প্রকাশ করতে হয় কেমনভাবে, পরিস্থিতির প্রয়োজনে কেমন করে মাইক্রোফোন থেকে দূরে গিয়ে সংলাপ বলতে হয়, আরও খুঁটিনাটি সবটাই আয়ত্ত করেছিলেন তিনি। নিজে আয়ত্ত করার পাশাপাশি সকলকে শিক্ষা দেওয়াতে তার কোনো ক্লান্তি ছিল না। 1931 সালের 8ই মে বেতারে অভিনীত হল দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক। তিনি ছিলেন অরঙ্গজেবের ভূমিকায়। রেডিওতে তার হাত থেকেই তৈরি হয়েছে চন্দ্রগুপ্ত, প্রলয়, প্রফুল্লর মতো নাটক। সব কাজেই তিনি নিখুঁতভাবে সম্পাদনা করতেন। 1937 সালে পেশাদার রঙ্গমঞ্চে পরিচালক হিসাবে বীরেন্দ্রকৃষ্ণ কাজ শুরু করেন। তার প্রথম পরিচালিত নাটক অভিষেক রংমহলে মঞ্চস্থ হয়। এরপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 2টি নাটক ডিটেকটিভ ও বন্ধু পরপর পরিচালনা করেন তিনি। বেতারে অভিনয় করলেও মঞ্চে তিনি অভিনয় করেননি। 1941 সালে 7ই আগস্ট রবীন্দ্রনাথের শেষযাত্রার ধারাবিবরণী দিয়েছিলেন তিনি। একইভাবে উত্তম কুমারের শেষযাত্রার ধারাবিবরণীও দিয়েছিলেন তিনি। আকাশবাণীর নিজস্ব একটা কাগজ ছিল, নাম বেতার জগৎ। বেতার জগৎ ছিল বীরেন্দ্রকৃষ্ণের প্রাণ। একবার সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো সেই কাগজ। তখন তিনি জিপিওর সামনে ভরা শীতে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বেতার জগৎ বিক্রি করতেন। 1932-এর ষষ্ঠীর ভোরে প্রথমবার প্রচারিত হয় বেতারের কালোজয়ী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। তবে 1931 সালে বসন্তেশ্বরী নামে প্রথমবার শোনা গিয়েছিল সেই অনুষ্ঠান, যেখানে বাণীকুমার শ্রী শ্রী চণ্ডীর কয়েকটি শ্লোক আবৃত্তি করেন। শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত হয় সেটি। তখনই সকলে ভাবেন, ষষ্ঠীর সকালে এমন একটি অনুষ্ঠান করলে কেমন হয়। সংস্কৃত রূপকের অন্তর্গত বিথিনাট্য রচনাশৈলী অনুসরণে নতুনভাবে মহিষাসুর মর্দিনী প্রণয়ন করলেন বাণীকুমার। কয়েকটি গানে সুর যোজনা করেন পণ্ডিত হরিশ্চন্দ্র ও রায়চাঁদ, আর অধিকাংশ গানে পঙ্কজ কুমার মল্লিক। গ্রন্থনায় ও শ্লোক আবৃত্তিতে বীরেন্দ্রকৃষ্ণ। 2 দিন আগে থেকেই বেতারে প্রচারিত হচ্ছে ওই অনুষ্ঠানের কথা। বীরেন জ্যাঠা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করতেন না। অনুষ্ঠানের আগের রাতে 8টা-9টা নাগাদ শতরঞ্চি আর বালিশ নিয়ে চলে যেতেন বেতার কেন্দ্রে। বাবাকে গাড়ি নিতে আসতো রাত 2টো নাগাদ। মুখে প্রসন্ন হাসি নিয়ে কথাগুলো বলেছিলেন বাণীকুমারের বড় ছেলে নৃসিংহ কুমার ভট্টাচার্য। বীরেন জ্যাঠা বাবাকে ডাকতেন বোদে বলে। সকলের সামনে অবশ্য বাণী বলতেন। কায়স্থ ঘরের ছেলে হয়ে চণ্ডীপাঠ করবেন, এতে কর্তৃপক্ষ ভয় পেয়েছিলেন। তবে বাবা বলেছিলেন, এটা শুধু বীরেনই করতে পারে, ওই করবে, বললেন নৃসিংহবাবু। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। যন্ত্রসঙ্গীতের সঙ্গে সঙ্গতি রেখে আবেগকম্পিত কণ্ঠে একটু সুর জড়িয়ে বীরেন্দ্রকৃষ্ণ বলে উঠলেন, আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। পঙ্কজ মল্লিক হাত নেড়ে ইশারায় জানিয়ে দিলেন, ঠিক আছে, চালিয়ে যাও। সেই হলো শুরু। প্রথম কয়েক বছর এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করলেন যুগ্মভাবে রায়চাঁদ বড়াল ও পঙ্কজ মল্লিক, পরে এককভাবে পঙ্কজ মল্লিক। পরবর্তীকালে অনুষ্ঠানে কিছু পরিমার্জন পরিবর্ধন করা হয়, গানের শিল্পীও বদলায়, তবে গ্রন্থনা ও আবৃত্তির শিল্পী ছিলেন অপরিবর্তিত। অনুষ্ঠানের পরে বীরেন জ্যাঠার অন্যরূপ, প্রাণ খোলা হাসি খুশি। সাদা পাঞ্জাবিতে লেগে থাকত নস্যি, আর কাউকে সামনে পেলেই তার জামায় নস্যি লাগিয়ে দিতেন। হাসতে হাসতে পুরনো কথা বলছিলেন নৃসিংহবাবু। স্মৃতিচারণায় বীরেন্দ্রকৃষ্ণ লিখেছেন, 2টি জিনিসের নেশা ছিল তার, নস্যি আর থিয়েটারে অভিনয়। 1976-এ অবশ্য একটা বছরের জন্যই মহিষাসুর মর্দিনী বিকল্প হিসেবে শোনা গিয়েছিল দেবী দুর্গতি হারিণীম। কলকাতা বোম্বাইয়ের তারকা শিল্পী খচিত বহুব্যয়ে নির্মিত এক অনুষ্ঠান।
তবে বাঙালির ম্যাটিনি আইডল বেতারের আইডলের ধারে কাছেও আসতে পারেননি। সাধারণ মানুষের মনেও প্রবল ক্ষোভ। অগত্যা পরের বছর আবার চেনা অনুষ্ঠানেই প্রত্যাবর্তন। তবে দুঃখের বিষয়, এই ঘটনা সম্পর্কে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও পঙ্কজ মল্লিক কেউই কিছু জানতেন না। বাণীকুমার তখন প্রয়াত। জানার পরে বীরেন্দ্রকৃষ্ণ আক্ষেপের সুরে বলেছিলেন, ওরা আমায় একবার জানালো না আমি কি নতুন কোনো কিছুতে কোনোদিন বাধা দিয়েছি। কিন্তু শ্রোতারা কিন্তু সেই মহালয়াকে ভালোভাবে গ্রহণ করলেন না। শুরু হলো বেতার অফিসে ফোন করে প্রচুর গালিগালাজ। বাধ্য হয়ে সেই অনুষ্ঠানের পরিবর্তে ষষ্ঠীর দিন আবার পুনঃসম্প্রচার করা হয়েছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। বেতারে রূপ ও রঙ্গর আসরে বিরূপাক্ষ ছদ্মনামেই নিজের লেখা কৌতুক নকশা পরিবেশন করেছিলেন তিনি। বিরূপাক্ষের ঝঞ্ঝাট, বিরূপাক্ষের বিষম বিপদ, বিরূপাক্ষের অযাচিত উপদেশ বই আকারেও প্রকাশিত হয়েছে। চলচ্চিত্র জগতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। 1943 সালে স্বামীর ঘর নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। কয়েকটি ছবিতে চিত্রনাট্যও লিখেছেন। মা অন্নপূর্ণা, সতীর দেহত্যাগ, সাধক বামাখ্যাপা, তার নিজের লেখা দুটি নাটক ব্ল্যাক আউট 49 নম্বর মেসও মঞ্চ সফল হয়েছিল। এত বর্ণময় ও ব্যস্ত কর্মজীবনের চাপে বাড়িতে সেভাবে সময় দিতে পারতেন না তিনি। তার জ্যেষ্ঠা কন্যার কথায় তা নিয়ে মায়ের কোনোদিন অভিযোগ ছিল না। আমরাও কিছু বলিনি। এমনও হয়েছে রাত দুটোয় বাবা ফিরেছেন। পাড়ার ছেলেরা আবার এসে ধরে নিয়ে গেল ওকে। উনি না গেলে তারা নাকি মার খাবে। আর কথা দিয়ে কথার খেলাপ করার মানুষ তিনি ছিলেন না। খাওয়া দাওয়া নিয়েও বিশেষ ফরমাইশ ছিল না তার। সুজাতা দেবীর কথায় খাবারের ঝাল আর নুন কম বেশি হলে বাবা বুঝতেন। রাতে ঘন দুধ চাইতেন। সাধারণত অনুষ্ঠান বাড়িতে সবশেষেই আসতেন। তবে সেজ মেয়ের বিয়েতে রাত 10টায় পৌঁছে গিয়েছিলেন তিনি। তখনও বরযাত্রী আসেননি। এদিকে সুজাতা দেবীর কথায় বাবার চিন্তা, জমাদাররা অনেকক্ষণ বসে আছে, ওদের খাইয়ে আগে বাড়ি পাঠিয়ে দাও। বেতারে আক্ষরিক অর্থে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করেছিলেন তিনি। কিন্তু বেতার কি তাকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছে? তখন স্টাফ আর্টিস্টদের পেনশন গ্র্যাচুইটির ব্যবস্থা ছিল না। প্রভিডেন্ট ফান্ডের সামান্য কয়েকটি টাকা নিয়ে অবসর নিলেন তিনি। রবীন্দ্রভারতীতে বেতার নাটক বিষয়ে প্রশিক্ষণ দিলেন কিছুদিন। শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কলকাতা ও অন্যত্র শ্রীরামকৃষ্ণ ও মহাভারত বিষয়ে পাঠগান করতেন। সামান্য অর্থের বিনিময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হতেন। এমনকি প্রতিমার আবরণ উন্মোচনও করতেন তিনি। যে স্মৃতিশক্তি ছিল তার গর্ব, 80 দশকের প্রথম থেকেই তার লুপ্ত হওয়ার নানা উপসর্গ দেখা যেতে লাগল। রবীন্দ্র সদনে সঞ্জীব চট্টোপাধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান, বীরেন্দ্রকৃষ্ণের পৌরোহিত্য। বক্তৃতায় সকলকে হতচকিত করে বলে উঠলেন, কে এই সঞ্জীব চাটুর্যে? একে তো চিনি না। কিছুক্ষণ পরে সংবর্ধনা পাওয়া উপহার সামগ্রী যখন সঞ্জীববাবু মঞ্চেই তুলে দিলেন বীরেনবাবুর হাতে, তখন সঞ্জীববাবুর হাত ধরে সে কি আকুল কান্না তার। স্ত্রী মারা যাওয়ার মাস 7 মধ্যে শরীরে আরও অবনতি হয়। সুজাতা দেবী বলেছিলেন, তখন প্রায়ই বাবা বলতেন, তোমাদের মা অনেকদিন এই ঘরে আসেন না, একদিন ওকে আসতে বলো। 1991 সালে 4 নভেম্বর তিনি অমৃতলোকে যাত্রা করেন। শেষ বয়সের অনেক সাক্ষাৎকারেই বারবার ঠিকরে বেরিয়েছে তার হতাশা, অভিমান। ভাবতেই পারিনি সবাই আমাকে ভুলে যাবে, তবে নিজেই বলে গিয়েছেন, আমাকে ভুলে গেলেও বছরে একবার সেই দিনটিতে স্মরণ করবেই করবে, তাতেই আমার তৃপ্তি। সত্যি, বেতার তাকে যদি বা ভোলে, বাঙালি তাকে আজও ভোলেনি।